দেখুন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে পরপর জঙ্গি গ্রেফতারির ঘটনা ঘটছে তাতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং আশঙ্কা হওয়াটা স্বাভাবিক। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ, এবং আপনাদের দেখাবো জাল আধার কার্ড এবং জাল ভোটার কার্ডের রমরমা কারবার একেবারে রাজধানীর বুকে কিভাবে চলছে। অর্থাৎ প্রশ্নটা পরিষ্কার, বাংলাদেশের অস্থির অবস্থার সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠন ভারতে নাশকতার কোনো ছক কষছে না তো, এবং তারই অংশ হিসাবে এই গোটা নেটওয়ার্ক কাজ করছে না তো। পাশাপাশি নজরে থাকবে আরজিকর কাণ্ড। এই আরজিকর কাণ্ডে সিএফএসএল রিপোর্ট সামনে আসার পর তদন্তের একটা নতুন দিক উন্মোচিত হতে চলেছে। এখন এই রিপোর্টে কি রয়েছে সেটাও আপনাদের দেখাবো, কিন্তু শুরুতে বিষয়। মৃত আত্মীয়ের নামে আধার কার্ড, লালগোলা থেকে ধৃত বাংলাদেশি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি দুজন তাকে এই আধার কার্ড এবং তাকে এই রাজ্যে থাকার ক্ষেত্রে সুবিধে করে দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এখন তার থেকে কি তদন্তে উঠে আসে, নজর থাকবে সেদিকে। জাল নথি ব্যবহার করে আসল আধার কার্ড, দিল্লি থেকে গ্রেফতার 5 জন বাংলাদেশি সহ 11। ঠিক যেভাবে ভুয়ো নথি ব্যবহার করে আসল পাসপোর্ট চক্র সামনে এসেছিল, এক্ষেত্রেও তাই জাল নথি ব্যবহার করে আসল আধার কার্ডের রমরমা চক্র আজকে পর্দা ফাঁস করেছে দিল্লি পুলিশ। বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার ছক লস্করি তৈবার, সমন্বয়ের দায়িত্বে ক্যানিং থেকে ধৃত জাভেদ, এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আপনারা জানেন যে ক্যানিং থেকে এই তেহরিক উল মুজাহিদিনের সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু কাশ্মীর পুলিশের টিপ অফ নিয়ে বেঙ্গল এসটিএফ। আরজিকর কাণ্ডে সিবিআই এর গাফিলতির অভিযোগ, প্রতীকী তালা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান, ডাক্তারদের একেবারে 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন পাওয়ার প্রতিবাদ আজকে জানানো হয়েছে। আপনাদের জন্যই দেরি, সারা রাত কাজ করুন, পার্থদের বিরুদ্ধে চার্জ গঠন, তাতে বিলম্ব, ইডিকে তুলোধনা বিচারকের। একেবারে ব্যাংশাল কোর্টের বিচারক রীতিমতন ক্ষুব্ধ, সরাসরি ইডির আইওকে ভর্ৎসনা করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদন খারিজ হাইকোর্টের তৃতীয় বেঞ্চের। আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে 2 বিচারপতির মধ্যে জামিন নিয়ে যেহেতু দুরকম মত সামনে এসেছিল, তৃতীয় বেঞ্চ গঠন করা হয়েছিল, কিন্তু সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। কিন্তু শুরুতে যে বড় খবরে নজর রাখবো, মুর্শিদাবাদের লালগোলায় একজন বাংলাদেশি সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশি নাগরিককে ভারতে ঢুকতে সাহায্য করার জন্য 2 জনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ ধৃতের সংখ্যা মোট 3। 7 থেকে 8 বছর আগে অবৈধভাবে তারা ভারতে ঢুকেছিল। সোহেল রানা 7-8 বছর ধরে সে এখানে ছিল। সোহেল বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলে দাবি করছে পুলিশ। ভারতে ঢুকে লালগোলার আটরশিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় সে। কেরলে গিয়ে মৃত আত্মীয়ের নামে আধার কার্ড পর্যন্ত সে বানিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এরপর চলে আসুন পাশের রাজ্য ত্রিপুরায়। ত্রিপুরার আগরতলায় 10 জন রোহিঙ্গা সহ 100 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। সীমান্ত পারাপারে সাহায্যের অভিযোগে 54 জন দালালকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। দিল্লি এবং কলকাতায় আসার ছক কষছিল এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এইবার একেবারে দেশের রাজধানী দিল্লির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র ফাঁস করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, 5 জন বাংলাদেশি সহ 11 জন গ্রেফতার হয়েছেন। 21টি আধার কার্ড, 6টি প্যান কার্ড এবং ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যবসার আড়ালে এই চক্র চলতো বলে একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। রীতিমতন বিশেষজ্ঞদের দিয়ে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে কাজ হতো। অত্যন্ত উদ্বেগের আমি, এবং সেই কারণে আমি শুরুতেই প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসতে চাইব। আমি অনিলবাবু 3টে জায়গার ছবি দেখালাম, 1 হচ্ছে লালগোলা, 2 হচ্ছে পাশের রাজ্য ত্রিপুরা এবং 3 হচ্ছে দেশের রাজধানী দিল্লি। এইবারে খেয়াল করুন, ত্রিপুরায় যে 100 জন বাংলাদেশি, যার মধ্যে 10 জন রোহিঙ্গা রয়েছে, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্দেশ্য ছিল কিন্তু কলকাতা অর্থাৎ রাজ্যের রাজধানীতে আসা এবং দেশের রাজধানী দিল্লিতে যাওয়া। আর একটা বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং, এই যে দিল্লিতে 11 জনকে গ্রেফতার করা হয়েছে, 5 জন যার মধ্যে বাংলাদেশি, পুলিশের বক্তব্য হচ্ছে এদের প্রত্যেকের আসল আধার কার্ড ছিল এবং আধার কার্ডগুলো তৈরি হচ্ছিল জাল নথিকে ব্যবহার করে। উদ্বেগের এই জিনিসটা, এই জাল নথিগুলো তৈরি হচ্ছিল মাত্র 20 থেকে 30 টাকার বিনিময়ে। একদম ভুয়ো ওয়েবসাইট তৈরি করে রেড চার্ট টাঙিয়ে যে 20-30 টাকা দিলেই সহজেই জাল নথি পাওয়া যাবে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে জাল ভোটার কার্ড, যার ভিত্তিতে আসল আধার কার্ড। আমি বলছি কতটা অ্যালার্মিং এই সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশে।
অ্যালার্মি তো বটেই, শুধু রাজ্যের পক্ষে না, সারা দেশের পক্ষে। তার কারণ এর আগেও, বর্তমান সরকার আসার আগেও, 2011 আগেও অন্যান্য স্টেটে যেসব সাবভার্সিভ অ্যাক্টিভিটিগুলো হয়েছিল, সেখানে দেখা গেছে পাকিস্তান, বাংলাদেশ, কলকাতা হয়ে এনরুট সেখানে গেছে। 26/11, 26/11 খালি জলপথে এসেছিল, কিন্তু তখন ছিল সেফ প্যাসেজ। কিন্তু এখন এটা সেফ হেভেন হয়ে গেছে। এবং এখন আগে আমরা পশ্চিমবাংলায় আগে কথা বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আগে আমরা ইন্টেলেক্টদের জন্য বিখ্যাত ছিলাম, পশ্চিমবঙ্গের সুনাম ছিল। এখন আমরা দিল্লি, মুম্বাই, এখানে আমরা রোহিঙ্গা, বাংলাদেশি সব সাপ্লাই দিচ্ছি, সব এখান থেকে, সব দেখবেন কলকাতা হয়ে এনরুট। আর ওদিকে যখন আজকে আসা ত্রিপুরায় এর আগেও তো ঢুকেছে। এর আগে যারা ছিল নাগাল্যান্ডে মণিপুরে যে গণ্ডগোলটা হচ্ছে, সে তো এই জিনিস, এই ইনফিল্ট্রেশন নিয়ে প্রকৃত আদিবাসী যারা, তারা আউটস্টেড হয়ে যাচ্ছে। তার ফলে তাদের সঙ্গে এই গণ্ডগোলটা, সবাই ভাবছে আমার ভোটের জন্য। বারবার ধরে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে চিৎকার করছে জমি দিন, আমরা ফেন্সিং করবো। নোবডি বদার্স, কারণ সবাই ভাবছে আমার ভোট আসছে, এবং হচ্ছে তো বটেই। আজকে চিন্তা করুন আমাদের নেগলিজেন্স কোথায় গেছে। নেগলিজেন্স বলবো না, এগুলো মানে না, আপনি যেটা বলছেন সেটা তো মারাত্মক। মানে রাজনীতির স্বার্থে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করা হচ্ছে। করছে না কোথায় আপনি বলুন না। আজকে আপনি সম্প্রতি চোখের সামনে যেটা হয়েছে, বাকি বাদ দিন, এই যে আজকে শেখ শাহজাহান, একে কবে এসছে, পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে, ওখানে থেকে ব্যবসা করছে, এখন আরম্ভ বিরাট সম্পত্তির মালিক হয়ে গেছে, তাকে সার্টিফাই করছে লোকে। তার কিন্তু 14 ফরেনার্স একটা কেস করা উচিত ছিল তখন। তারপরে আপনি এখন সবচেয়ে মজার কথা, আপনি দেখুন সকালে বলছে এটা বিএসএফের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই। আমাদের কোনো, মানলাম বিএসএফ একদম অপদার্থ, সারা ভারতবর্ষে পারে, পশ্চিমবাংলাতেই পারে না। হ্যাঁ, কিন্তু কথা যে মেনে নিলাম বিএসএফ অপদার্থ, আমরা এত পদার্থ, মানে উচ্চ পদার্থ, যে আমরা আজ পর্যন্ত তাদের ডিটেক্ট ধরে 14 ফরেনার্স একটা মামলাও করিনি। এখন অ্যালার্মিং হয়ে গেছে, এখন করে দেখাচ্ছি। শুধু তাই না, এখানে যে জমি দখল করে, মানে ওয়েটল্যান্ড বুঝিয়ে বাড়ি করছে, অবৈধ বাড়ি বলছে, একটা কলোনি হয়ে গেছে। কিন্তু সেখানে তোমার সয়ারেজ লাইন, জলের লাইন কি করে গেল কেউ জানে না, কোনো মন্ত্রী জানে, তার জন্য বিরাট মন্ত্রী আছে, শান্তি আছে, তার ডিপার্টমেন্ট আছে, কেউ কিছু জানে না। বেশ, আমি নিঃসন্দেহে দেবনারায়ণ সরকারের কাছে প্রশ্ন থাকবে। দেখুন, দুটো বিষয় আমি দেবনারায়ণ দার কাছে একটু পরে আসতে চাইবো। সেটা হচ্ছে দুজন, একজন হচ্ছে সাদ রাডি এবং আরেকজন হচ্ছে সোহেল রানা। যে সোহেল রানাকে লালগোলা থেকে পুলিশ গ্রেফতার করেছে, এই ব্যক্তি নাকি অনুপ্রবেশ করে 7-8 বছর ধরে সে লালগোলায় থাকছিল। আমি বলছি, কারোর কোনো নজরে এলো না, কোনো নজরদারিতে ধরা পড়লো যখন এইটা জানা গেল যে নিজের মৃত আত্মীয়ের নামে সে আধার কার্ড বের করে ফেলেছে দক্ষিণ ভারতে গিয়ে। আরেক হচ্ছে এই সাদ রাডি। আচ্ছা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পর 10 বছর এই মুর্শিদাবাদ জেলায় দুটো ভোটার কার্ড নিয়ে নওদা এবং হরিহরপাড়ায় সে থাকছিল, কারোর নজরে পড়লো না, সমস্ত নজরদারি এড়িয়ে। প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে দেখাতে চাইবো যে আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে কোন পথে এই যে অনুপ্রবেশকারীরা আসছে এবং তারপর তারা ভারতে প্রবেশ করছে। বাসন্তী হাইওয়ে কামালগাজী মোড় হয়ে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের হাতে চলে গিয়েছে, বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতি চলছে। গোসাবার যে 13টা দ্বীপ রয়েছে, একটা মাত্র দ্বীপে বিএসএফ এর ক্যাম্প রয়েছে, বাকিগুলোতে নেই। মৎস্যজীবীদের সঙ্গে মিশে গিয়ে এরা বারুইপুরে ঢুকে পড়ছে এবং তারপর ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন। কি বলেছেন, পাল্টা কুণাল ঘোষ কি বলছেন, পরপর দেখুন। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে।
যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক, জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো যে জঙ্গিরা ঢুকেছে, জঙ্গিরা রাত ভোর 4:55 ঢুকলো, তারপর তারা অমুক দিক থেকে অমুক দিকে অমুক রাস্তা দিয়ে রওনা হলো, সূর্য ওঠার সময় ওই জায়গা থেকে চা খেলো, এগুলো কে জানেন? না বিরোধী দলনেতা জানেন। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন? এদের সেন্ট্রাল আইবি তো ওনাদের, তো এগুলো বাইরে বলে কেন বাজার গরম করছেন? আর ওনাকে তো তার আগে এটা উত্তর দিতে হবে যে ত্রিপুরায়, বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় রোহিঙ্গা জঙ্গি ঢুকেছে, ধরা পড়ছে, ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে, ওখান থেকে ট্রেন ধরে দিল্লি কলকাতা যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছেন না? ওটা তো বিজেপির রাজ্য, ওগুলো আগে থামাতে যান। দেবনারায়ণ দাস, শুভেন্দু অধিকারী এইটা তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন যে এই তথ্য শুধুমাত্র তার কাছে আছে এমনটা নয়, রাজ্য পুলিশের কাছেও সমান তথ্য আছে, কিন্তু ব্যবস্থা নিতে দেওয়া হয় না, তার কারণ হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। পুঞ্জ পুঞ্জ মিথ্যা আসি গ্রাস করি তারে, চতুর্দিকে মিথ্যা মুখে মিথ্যা ব্যবহারে। রবীন্দ্রনাথ। আচ্ছা, আর একটা কথা বলো, ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণো। প্রথম কথা, কেন্দ্রীয় সরকারে গোয়েন্দা বিভাগ কি করছিল? কি খাচ্ছিল তারা? কি কচু খাচ্ছিল না রসগোল্লা খাচ্ছিল? 2 নম্বর, আজকে দিল্লিতে 175 জন ধরা পড়েছে অবৈধ। কোথায় যাচ্ছে? কি করেছিল? এমনকি স্কুলে 12-14 জন ভর্তি হয়েছে, তাও ধরা পড়েছে। আর আজকে তো তোমরা বললে 100 জন ত্রিপুরায় ধরা পড়েছে। ত্রিপুরা, আসাম, এ তো হলো ডবল ইঞ্জিন সরকার। দোষ শুধু তৃণমূলের আর পশ্চিমবঙ্গের। কি হচ্ছে? আচ্ছা, কি হচ্ছে? আমি বলছি এই যে দুটো একজন, অন্যায় আছে। শুনুন না, এই সাদ রাডির যে দুটো ভোটার কার্ড কিভাবে হলো? জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ডিটেল রিপোর্ট জেলা প্রশাসন চেয়েছে, বিডিওর থেকে এইটা জানতে চাওয়া হয়েছে যে কিসের ভিত্তিতে, কোন নথির ভিত্তিতে তাকে প্রথমবার ভোটার কার্ড ইস্যু করা হয়েছিল। আজকে তো শুভেন্দু অধিকারী বলছেন সেই সমস্ত বিডিওদের বিরুদ্ধে একেবারে ইউএপিএ লাগানো উচিত, গ্রেফতার করা উচিত বলছেন। আজকে এই যে দিল্লিতে 175 জন ধরা পড়েছে অবৈধ। ওই যে না, বাংলাটা অস্বস্তির হচ্ছে নাকি, সেই জন্য দিল্লি চলে যাচ্ছেন? কোনটা বলছি না, কিছু অন্যায় অসুবিধা নেই, কিন্তু অন্য রাজ্যগুলোতে হচ্ছে। পাকিস্তান থেকে জঙ্গি দাদা, মুর্শিদাবাদে 10 বছর ধরে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকলো, আমি বলছি না, রাজ্য পর্যন্ত পেল না। কিন্তু একটা রাজ্যকে নিয়ে এত প্রশ্ন কেন? আজকে পাকিস্তান থেকে পাকিস্তানের জঙ্গি ক্যানিং থেকে ধরা পড়ছে, সমস্ত কিছু আসছে। আরে বাবা, অন্য রাজ্য পুলিশের কাছে কোনো খবর নেই, জম্মু কাশ্মীর পুলিশ জানাচ্ছে, তারপরে অ্যাক্ট করছে বেঙ্গল এসটিএফ। সজল ঘোষ, কিছু অসুবিধা আছে, কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে। আমি বলি, দেখুন, এটা হচ্ছে সরকারের নতুন প্রকল্প, সেটার নাম হচ্ছে দুয়ারে জঙ্গি। উনি অনেক কথা বললেন, আমিও মানছি যে বিএসএফ এর ত্রুটি আছে, কিন্তু আজকে আপনারা দেখাচ্ছেন আগরতলায় 100 জন গ্রেপ্তার হয়েছে, আপনারা দেখাচ্ছেন 175 জন আজকে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে। আমি জানতে চাই, তাদের যে ঢোকার পথ, মানে এন্ট্রি গেট যেটা, সেই পশ্চিমবঙ্গ দিয়ে যদি তারা ঢুকে থাকে, সেই পশ্চিমবঙ্গ থেকে কতজন গ্রেপ্তার হয়েছে? কারণ পশ্চিমবঙ্গ থেকে একজনও গ্রেপ্তার হয়নি। কিসের কারণে? আপনি আমাকে বলুন যে আপনারা এই যে বলছেন যে 2000 কিলোমিটারের ওপর প্রায় আমাদের বর্ডার রয়েছে, এই বর্ডারে কাঁটা তার দিতে দেয়নি কে? কেন দিতে দেওয়া হয়নি? কেন জমি দেওয়া হয়নি? এগুলো আজকে উত্তর দিতে হবে। আমার খারাপ লাগে যখন তৃণমূলের হয়ে যারাই বলুক, সে ওখানে কুণাল ঘোষ আর এখানে দেবনারায়ণ দা, দুজনেই যখন জোকারি করে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে, তখন আমার অত্যন্ত খারাপ লাগে এবং লজ্জা লাগে। এইসব লোককে শিক্ষিত অধ্যাপক যেগুলো লজ্জা লাগে। আপনি থামুন আর হাত পা ছুড়ে কথা বলবেন। একটা কথা বলি, 2200 আজকে কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার কোন গাঁটা টানের বেড়া দেওয়া হয়েছে। বিএসএফ এর ডিরেক্টর, এখানকার আঞ্চলিক ডিরেক্টর পরিষ্কার বলেছে তোমাদের 600 কিলোমিটার কি কম? 600 কিলোমিটার কি কম? আরে আপনার মাথা খারাপ আছে? 600 কিলোমিটার কি কম? দাঁড়ান, আমি জানতে চাই 600 কিলোমিটার কেন? আমি বলছি বিএসএফ এর দায়িত্বের কথা যখন এই রাজ্যের তরফে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি এই প্রশ্ন থাকবে যে 10 বছর ধরে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে থাকছে, মৃতের আত্মীয়র নামে আধার কার্ড ইস্যু করছে, তারপরেও কারুর নজরে পড়ছে না কেন?
সবটা সামনে আসছে গ্রেফতার হওয়ার পর। আপনারা জানেন যে জম্মু কাশ্মীর পুলিশের থেকে ইনফরমেশন পেয়ে বেঙ্গল এসটিএফ ক্যানিং থেকে গ্রেফতার করেছে জাভেদ আহমেদ মুন্সিকে। এবার তার সম্পর্কে বিস্ফোরক তথ্য সামনে আসছে। সীমান্তের পরিস্থিতি রেকি করতে জাভেদকে পাঠিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা। ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার কথা ছিল এই জাভেদের। হাসিনা আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা কঠিন হয়ে পড়েছিল পাক জঙ্গিদের। এখন ইউনুস জমানায় পাক জঙ্গিদের জন্য সেফ হেভেনে পরিণত হয়েছে বাংলাদেশ। নেপালের পরিবর্তে বাংলাদেশ করিডোর ব্যবহার করে ভারতে অস্ত্র পাচারের ছক কষছে পাক জঙ্গিরা। সূত্র মারফত, গোয়েন্দা সূত্র মারফত এই সমস্ত খবরগুলো পাওয়া যাচ্ছে। আমি এইখানে মধুজা সেন রায়ের কাছে আসতে চাইবো। এক হচ্ছে মধুজা, এই যে ইউনুস সরকার আসার পর তেহরিকুল মুজাহিদিন এইটা প্রায় সুপ্ত হয়ে গেছিল বাংলাদেশে, নতুন করে সেটাকে অ্যাক্টিভ করানোর চেষ্টা চলছে এবং তারই একটা অংশ হিসাবে এই জাভেদকে নাকি পাঠানো হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। আবার খেয়াল করো, করাচি থেকে যে জাহাজ এবার চট্টগ্রামে আসছে সেই সমস্ত জাহাজে কোনো ফিজিক্যাল ইন্সপেকশন হবে না বলে একেবারে নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। আমি বলছি কোথাও বাংলাদেশের অস্থির অবস্থা, পাকিস্তানের কাছে পৌষ মাস হয়ে গিয়েছে, ভারতের কাছে এটা কত বড় সর্বনাশ হতে পারে যদি একেবারে সতর্ক এখনই না হওয়া যায়। না, আমার প্রথম কথা হচ্ছে আসলে এই বাংলাদেশের রেজিম চেঞ্জের পর আমরা অদ্ভুত কিছু প্রবণতা, অবশ্যই এটা হওয়ারই ছিল, এই প্রবণতা যখন আন্দোলন চলছিল তখনই বোঝা যাচ্ছিল যে মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে অস্বীকার করার একটা প্রবণতা। এবং মুক্তিযুদ্ধ মানে কি? মুক্তিযুদ্ধ মানে ভারতবর্ষের সহযোগিতা এবং তার সাথে বাংলার মানুষের একটা বড় মানসিক ইনভলভমেন্টও ছিল সেই সময়টাতে আমরা। এবং এইটা এখন দেখতে পাচ্ছি কোথাও একটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে ভারতের অবদান বলছো, মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হচ্ছে আমি বাংলাদেশে। এটাই আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, এই যে সবটা মিলিয়েই তো মুক্তিযোদ্ধাদের অবদানকে অস্বীকার, প্রগতিশীলদের ভূমিকাকে নস্যাৎ করা এবং প্রগতিশীলদের ওপরে নানান রকমের আক্রমণ নেমে আসা, বাংলাদেশে এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখছি, প্রতিবেশী দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে অস্বীকার করা, পাকিস্তানের কাছে আশ্রয় নেওয়া এবং পাকিস্তানকে প্রশ্রয় দেওয়া, যে পূর্ব পাকিস্তান আলাদা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে, সেই সময়টা এই গোটা ঘটনাটায় কোথাও একটা দাঁড়িয়ে তো মনে হচ্ছে যে অশনি সংকেত কোথাও একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোথাও একটা যে সমস্যা তৈরি হতে পারে। ফলে সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকারের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভারতবর্ষের সরকারকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা দুটো দেশের প্রশ্নে যেমন ব্যবহার করতে হবে, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কী হবে সেটার ক্ষেত্রে যেমন ব্যবহার করতে হবে, তেমনই ভারতবর্ষের মানুষ এই প্রচুর সারাদিনে খবর আসছে, একটু খবরের সত্যি মিথ্যে যাচাই করে আমাদের সেই খবরগুলোতে বিশ্বাস করা এইটাও উচিত। তা না হলে পরে কিন্তু আমরা ভারতবর্ষের মানুষও ভুল ফাঁদে পা দিয়ে ফেলতে পারি। একেবারে তুমি সতর্কতার কথা বলছিলে, বিএসএফ এর ডিজি কিন্তু আজকে একেবারে সাংবাদিক বৈঠক করে তারা কতটা অতন্দ্র প্রহরীর কাজ করছেন এইটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন। দেখুন, এই জাভেদ মুন্সিকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। এই জাভেদ মুন্সির থেকে একটা হচ্ছে ক্যাশ পাওয়া গিয়েছে এবং একটা হ্যান্ড রিটেন নোট পাওয়া গিয়েছে। এই নোটের মধ্যে কি রয়েছে সেইটা এখন ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারীরা। মনে করছেন এটা যে ঠিক কি নির্দেশ তার কাছে এসেছিল, যদি কোনো নির্দেশ একেবারে লস্কর-ই তৈবার কাছ থেকে এসে থাকে, কি তার পরিকল্পনা ছিল, সবটা হয়তো সামনে আসবে যদি এই যে হ্যান্ড রিটেন নোট সেটাকে ডিকোড করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এই জাভেদ মুন্সিকে ব্যবহার করে বাংলা এবং দেশে কি নাশকতার ছক কষছিল পাক জঙ্গি সংগঠন? আমি বলছি কতটা অ্যালার্মিং এবং কতটা গুরুত্বপূর্ণ এই জাভেদ মুন্সির অ্যারেস্ট বলে আপনার মনে হচ্ছে অনিল বাবু? না, এটা তো অ্যারেস্ট যেটা হয়েছে এটা তো একটা সাকসেস ঠিকই, যে বেটার লেট দ্যান নেভার। আগে না করে একদম দেরিতে হলেও তো হয়েছে, এটা করছে এখন। অ্যাকচুয়ালি হয়েছে শ্রীনগরের একজন বাসিন্দা, তার আধার কার্ড রয়েছে, সে ক্যানিং এর এই গোটা বিষয়টাকে হাতের তালুর মতন চিন্তা করবেই তো আপনার। আমি তো বারবার বিভিন্ন চ্যানেলে বলেছি, কতগুলো রাজ্যের নাম করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার করিমপুর, 224 পরগনার বর্ডার এবং টু সাম এক্সটেন্ট কলকাতা পুলিশের 4 ডিভিশন, এগুলোর অবস্থা কি জানেন? এখানে আছে থানা পুলিশ আছে, পশ্চিমবঙ্গে আছে ঠিকই, সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু এরা মনে প্রাণে কিন্তু এদের বেশিরভাগ লোক কী হচ্ছে অ্যান্টি হিন্দু এবং অ্যান্টি ইন্ডিয়ান মানসিকতা ওই দিকে রয়েছে। তবে একটাই আমাদের সুবিধে, আমাদের এখানে আমি বারবার বলছি, দেখুন আমাদের এখানে যেমন 30%কে কেটে ভাসিয়ে দেবো এরকম লোকও আছে, আমরা মেজরিটি হয়ে যাবো এরকম বলার লোকও আছে, তেমন আবার এদিকে পদ্মশ্রী জনাব কাজী মাসুম আক্তারও রয়েছেন,
আইনজীবী আলী আফজল আছেন, ফিরদৌস শামীম আছেন, এনাদের মতন মানে এটা সংখ্যায় খুব কম। এনাদের মতন উদারমনস্ক লোকজন আছে, এটাই পশ্চিমবঙ্গের চরিত্র। এই কিন্তু কথা হচ্ছে আজকে যে এগুলো হয়েছে, এগুলো ধরুন এগুলো মানে রাজ্যের পক্ষে তো বিপজ্জনক বটেই, এবং সারা ভারতের পক্ষেও বিপজ্জনক। হ্যাঁ, আচ্ছা, এইখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি সজলদের কাছে আসবো, এই যে যখন জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হলো, কলকাতার সিপি তিনি বলছেন আমাদের কাছে ইনফরমেশন থাকে, সঠিক সময়ে আমরা সঠিক স্টেপটা নিই। হ্যাঁ, মানে সঠিক সময় সঠিক স্টেপ নেবার আগে কাশ্মীর থেকে পুলিশে সেখান থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে। লোকাল পুলিশের সঠিক সময় হয়নি, কাশ্মীর পুলিশে রয়েছে। আমি আপনাদেরকে কতগুলো প্রশ্ন করি, যে এটা কিন্তু সব সরকারের কাছে আমার প্রশ্ন, যে আমরা এই 100 জনকে গ্রেপ্তার হতে দেখলাম, 175 জনকে গ্রেপ্তার হতে দেখলাম, কিন্তু এদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, এটাও কিন্তু আমরা কোথাও দেখতে পাই না। আগামী দিন হয়তো এদের জামিন হয়ে যাবে, এবং জামিন হয়ে যাওয়ার পর এরা আবার জন অরণ্যে মিশে যাবে। আমাদের কিন্তু এই দিকটাও দেখতে হবে। আমার অত্যন্ত খারাপ লাগে যখন এখানে বামপন্থী বন্ধুরা বসে ডিফেন্ড করেন আলটিমেটলি যে এদের কোনো ওই ধরনের এজেন্ডা নেই হিন্দু মুসলমান, কিন্তু মাথায় রাখতে হবে যখন সমস্যাটা লড়াইয়ে দাঁড়াবে হিন্দু এবং মুসলমানের, তখন এই বামপন্থী ভাই বন্ধুদের কিন্তু নাম দিয়ে চিহ্নিত হবে, দল দিয়ে নয়, রং দিয়ে নয়। বাংলাদেশে দেখা গেছে, বাংলাদেশে দেখা গেছে, আর এই সমস্যার শুরু আমি আমার সজল ঘোষকে থামালাম। আমাকে কাউন্টার আর্গুমেন্টটাও নিতে দিন মধুজা। আমার প্রথম কথা হচ্ছে যে আমি শুভেন্দু বাবুর একটা স্টেটমেন্ট দেখছিলাম। আমার কথা হচ্ছে যে এটা কেন্দ্রীয় সরকার, আমি ধরে নিলাম উনি বিজেপির লোক, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উনি তথ্য পেয়েছেন, হতে পারে, এটা হতেই পারে। কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে বলেছিল একবারও? বলেছে। আমি প্রশ্ন করতে চাই, অনেকবার বলেছে, ডকুমেন্ট নেই। আমি বলছি ওদের সাংসদকে যাতে সাংসদ না করা হয় তার জন্য শেষ করে দিন। আমি কি বলবো? শেষ করে দিন। বলতে দেবেন, আমি উঠে বেরিয়ে যাব। না না প্লিজ, বলতে দেবেন, আমি উঠে বেরিয়ে যাব। মধুজা শেষ করে দিন। বললে তো জানা যাবে সিপিএম আছে। বলবে আরে সেটা আপনি বললে তো জানা যাবে সিপিএম আছে। সজলদা প্লিজ, হ্যাঁ মধুজা শেষ করে দিন। সিপিএম আছে জানাই যাবে। সিপিআইএম আছে জানা যাওয়ার জন্য আমাকে বলাটা আমার একমাত্র তার পরিচয় হবে না। বলছিলেন না দাঙ্গা লাগলে কি হবে? দাঙ্গা লাগলে পরে না, যদি লাগে কখনো, চাই না কখনো দাঙ্গা লাগুক, দাঙ্গার ভয়াবহ অভিজ্ঞতা যাদের আছে তারা জানে, আমি চাই না দাঙ্গা লাগুক। দাঙ্গা লাগলে পরে না লাল ঝান্ডার লোকগুলোই বুক দিয়ে আগলে দাঁড়াবে নিজেদের পাড়াগুলোকে, আর পাড়া আমি পরের বিষয়ে যাওয়ার আগে দ্রুত দেবনারায়ণ সরকার, আমি দেবনারায়ণ সরকার প্লিজ, দেবনারায়ণ দা, আমি দুজনকে থামালাম, সজল ঘোষ, মধুজা সেন রায়, দুজনকে থামালাম। দেবনারায়ণ সরকার, দেবনারায়ণ সরকার, সজল দা প্লিজ, মধুজা প্লিজ, দেবনারায়ণ দা। ভজনালয় তোমার মিনারে চড়িয়ে ভণ্ড গাহি স্বার্থের জয়। এই ভণ্ডরা বিজেপি ভণ্ড, বিজেপি ভণ্ড। আরে হায় রে ভজনালয়, নিশ্চয় এই ভণ্ড একটা ঘটনা ঘটুক। আজকে যে কথাগুলো বলা হচ্ছে, আজকে শুভেন্দু অধিকারী বলছে উনি জানেন ওখান থেকে আসছে, ওখানে এসে এখানে আসছে, এত যখন আছে আইবি তো অনেক আছে, একটা আইবি না তো। আপনি বলুন আজকে আগরতলায় 100 জন অ্যারেস্ট, আপনি বলুন আজকে দিল্লিতে 175 জন অ্যারেস্ট, পশ্চিমবঙ্গে কত জন অ্যারেস্ট? রাজনৈতিক তরজার ঊর্ধ্বে উঠে একেবারে ঐক্যমত্যের ভিত্তিতে একেবারে প্রতিবাদ জানানো উচিত, এবং একেবারে যেভাবে অনুপ্রবেশ ঘটছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে পরপর গ্রেফতারি, এবং তার প্রেক্ষিতে জঙ্গিতে যাদের গ্রেফতার করা হয়েছে তদন্তে কি কি উঠে আসে সেদিকে নজর থাকবে। কিন্তু এইখানে আমাকে আরেকটা তদন্তের দিকে আলোকপাত করতে হবে, সেটা হচ্ছে আরজিকর কাণ্ড। এই আরজিকর কাণ্ডে ক্যাজুয়ালিটি ব্লক, আপনারা জানেন ঠিক যে ব্লক থেকে দেহ উদ্ধার হয়েছিল তারই 8 তলায় অর্থোপেডিকের ওটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অগাস্ট থেকে বন্ধ থাকা ওটি খুলতে বাধা দিচ্ছেন জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের একাংশ। এই 8 তলার ওটিতে দেখা গিয়েছে রক্তমাখা গ্লাভস, রক্তমাখা হাতের ছাপ। চিকিৎসকের দেহ উদ্ধারের কয়েকদিন পরই নজরে আসে সিস্টার ইনচার্জের। সিবিআই তদন্ত চলাকালীনই সিআইএসএফ এর উপস্থিতিতে এই ওটিকে সিল করে দেওয়া হয়। এখন প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তারদের একাংশ, এই ওটিতে কেন তদন্ত করলো না সিবিআই? ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। ঝিলম,
দেখতে পাচ্ছেন একটা ভাইরাল ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে হচ্ছে যে বিল্ডিং থেকে দেহ উদ্ধার হয়েছিল সেই বিল্ডিং এর 8 তলায় থাকা অর্থোপেডিকের ওটি। আমি যোগাযোগ করতে পেরেছি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। সম্ভবত কিছু ব্লাড স্টেন এই ভাইরাল ভিডিওতে দেখানো হচ্ছে। ঝিলম, আমি ডিটেলে জানতে চাইছি। একদমই, যে ক্যাজুয়ালিটি ব্লকে এই ঘটনা ঘটেছিল, যে ক্যাজুয়ালিটি ব্লকের 4 তলায়, সেই ক্যাজুয়ালিটি ব্লকের সামনে আমরা রয়েছি। এবং বিতর্ক কি? বিতর্ক যেটা হচ্ছে যে এই ক্যাজুয়ালিটি ব্লকের 8 তলাতে অর্থোপেডিক বিভাগের একটা মাইনর ওটি আছে। সেই মাইনর ওটিতে সেই দিন অর্থাৎ যে ঘটনা ঘটে যাওয়ার সপ্তাহ দেড়েক পরে যে নার্সিং সিস্টার যিনি চার্জ ছিলেন তার নজরে আসে যে রক্তমাখা বেশ কিছু গ্লাভস রয়েছে, রক্তমাখা স্ক্যালপেল রয়েছে, দেয়ালে রক্তমাখা হাতের ছাপ রয়েছে। সেই বিষয়টা তার কর্তৃপক্ষের নজরে আনেন সেই দায়িত্বপ্রাপ্ত সিস্টার ইনচার্জ। সেই সময় সিবিআই তদন্ত শুরু করে দিয়েছিল এবং এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইএসএফের নিরাপত্তা ছিল। সেই সিআইএসএফের উপস্থিতিতে সেটাকে সিল করা হয়। আজকে সেই জায়গার সেই ওটির সিল খোলার চেষ্টা করে কর্তৃপক্ষ, তাদের উদ্যোগ নেন, কারণ তাদের বক্তব্য যে সেখানে একটা দামি যন্ত্র আছে, আর্থোস্কোপিক মেশিন আছে। সিবিআইয়ের থেকে তারা অনুমতি চান এবং সিবিআইয়ের পক্ষ থেকে মৌখিকভাবে সেই যন্ত্র বের করার অনুমতি দেওয়া হয়। কিন্তু জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য, তাদের আপত্তি জানান এটাতে। তাদের বক্তব্য গতকাল সিএফএসএল এর রিপোর্টে প্রকাশ্যে এসছে যে এই যে নির্যাতিতা, তাকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই পয়েন্টে পাওয়া গেছে সেটা ওই পয়েন্ট নাও হতে পারে। তাদের অভিযোগ, তাদের দাবি যে এই রুমটা সিবিআই তদন্ত করুক, এতদিন কেন তদন্ত করেনি, সেই কারণে তারা সিল খোলা নিয়ে আপত্তি জানায়। কর্তৃপক্ষ সেটা মেনে নিয়েছে। আমি এখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন রয়েছে একেবারে সিবিআই এর ভূমিকা নিয়ে। চিকিৎসকেরা কি বলছেন আমি এখানে রাখবো এবং আপনাদের দেখাবো এই আরজিকর মেডিকেল কলেজের এমএসভিপি তিনি কি বলছেন। পরপর দেখুন। সিএফএসএল এর যে কালকে রিপোর্টটা এলো যে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়, এটা আপনারা সকলেই দেখেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকেই দেখেছি, সাধারণ মানুষ। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে তাহলে কোথায়? তাহলে এরকম কিছু কিছু সাসপেক্টেড জায়গা আছে। এই অর্থোপেডিক ওটি যেটা আছে, অর্থোস্কোপিক রুম, সেটা বিগত 1.5-2 মাস ধরে বন্ধ করা আছে, কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে। তাদের কিছু সন্দেহ হয়েছিল, তাই জন্য সেটা, এবং তারা বারবার সিবিআইকে অনুরোধ করেছেন যে সেটা ইনভেস্টিগেশন করুন, ফরেন্সিক ল্যাবে পাঠান, কিন্তু সিবিআই সেই ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি এখনও। তাহলে সেটা কেন দিচ্ছে না? কালকের এই নিউজের পরে এই যে কালকের খবরটা এলো, এটা নিশ্চয়ই সিবিআইয়ের কাছে ছিল। তাহলে সিবিআই কেন নিরুত্তাপ, কেন তাদের কাছে কোনো উত্তর নেই, সেটাও আমরা জানতে চাই। এবং কর্তৃপক্ষ আজকেও বলেছে যে আমরা এই অর্থোপেডিক রুমটা এখনও খুলবো না। আমরা সিবিআইকে আবার অনুরোধ জানিয়েছি এবং যাতে এটাকে ফরেন্সিক, ওখানে যে ব্লাড স্টেন যে জিনিসগুলো আছে আপনারা জানেন, সেই জিনিসগুলো যেন আবার ফরেন্সিক করা হয়। এবার ব্যাপারটা ওই জায়গাটা যখন মানে বন্ধ করে রাখা ছিল, তাহলে সিবিআই নিশ্চয়ই ওটাকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত না? হয়তো নাই কিছু পাওয়া যেতে পারে, কিন্তু তাহলে সেটাকে কেন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না? না, এটা সিবিআই বেসিক্যালি পারমিশন দিয়ে দিয়েছিল যে ওটা খোলা যাবে, কারণ একটা আর্থোস্কোপিক মেশিন ওখানে রয়েছে, দামি মেশিন, সেটা পেশেন্টের ওটির জন্য দরকার। কিন্তু যখন সিল করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, তখন সিবিআইকে জানানো হয়েছিল বেশ কিছু আনইউজুয়াল জিনিস ওই ঘরটার ভিতরে রয়েছে এবং তারা সেটা এক্সামিন করে দেখুক। সেটা কোনোদিনই তারা করেননি। এবং কালকে যে সিএফএসএল এর রিপোর্ট এসছে, সেখানে সেমিনার রুমের ক্রাইম সিন নিয়ে প্রশ্ন উঠেছে যে সেটা হওয়ার সম্ভাবনা একদমই মানে লেস পসিবিলিটি। তো সেক্ষেত্রে ওই যে ঘটনাটা ঘটেছে ওটির মধ্যে যে রুমটায়, তার সাথে কোনো যোগ সাজিশ আসে কিনা বা সেখানে কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা, সিবিআইয়ের অবশ্যই উচিত ছিল সিএফএসএল দিয়ে সেখানে চেক করানো। আর এখন প্লেস অফ অকারেন্স কোথায়, সিবিআইকে তো বলতে হবে। আজকে যে ট্রায়ালটা শুরু কেন হলো, এটা তো করা উচিতই হয়নি ইনভেস্টিগেশন শুরুর আগে। এখন যদি সঞ্জয় রায়ের আইনজীবী বলেন যে আপনারা ট্রায়াল শুরু করলেন, কিন্তু ওটা তো ক্রাইম সিনই নয়। আর রিপোর্টটা তো সিবিআই পেয়ে গেছে 12/9/2024, মানে 1 মাস বাদেই। তাহলে এতদিন ধরে আপনারা সব জানতেন, তাহলে সিবিআই কি প্রমাণ করতে চাইছে? সিবিআই চাপা দেওয়ার চেষ্টা করছে। এবং সিবিআইয়ের আমি বলবো এই যে টিম ইনভেস্টিগেশন করছে, এদের এখনই ইমিডিয়েট উচিত সিবিআইতে সরিয়ে দেওয়া উচিত, সরিয়ে অন্য টিম আনা উচিত। মারাত্মক, মানে অনিলবাবু, এক তো হচ্ছে সিএফএসএল এর রিপোর্ট সামনে আসার পর এই প্রশ্নটা সামনে আসছে যে আদৌ ক্রাইম সিন ওই সেমিনার রুম কিনা। আর দ্বিতীয়ত সিবিআই এর বিরুদ্ধে প্রশ্ন উঠছে, যেখানে রক্তমাখা গ্লাভস পাওয়া গিয়েছে বলে সিস্টার ইনচার্জ দাবি করেছেন, হাতের ছাপ রয়েছে, রক্তমাখা স্ক্যালপেল, সেটাকে পর্যন্ত তদন্তের আওতায় আনা হলো না। রোজিত, আমি অ্যাকচুয়ালি এই পোস্টমর্টেম রিপোর্ট দেখিনি, তবে যেগুলো আমরা খবরে পাচ্ছিলাম যে মাল্টিপল ইনজুরি ছিল। নেচার অফ ইনজুরিটা তো যিনি অটোপসি সার্জন তিনিই বলে দেবেন। যদি শার্প কাটিং হয়, এখানে তার ভোজালি দিয়ে কেউ মারতে যাবে না যেখানে স্ক্যালপেল অ্যাভেলেবেল। তাহলে এবং অন্যান্য চ্যানেলে আমি বারবার বলেছি যে সেমিনার হল যে পিও, এটা কে বলেছে? সেমিনার হল পিও এটা কি
বলেছে। তারপরে এই যে খবরগুলো আজকে যে কথাটা উঠছে, জুনিয়র ডাক্তাররা যেটা করেছেন বা সিনিয়র ডাক্তাররা যেটা করেছেন, এটা তো ঠিকই করেছেন আটকে দিয়ে। আজকে সিএফএসএল রিপোর্ট বেরোলো, তারপরেই মনে পড়লো ওই ঘরে একটা দামি জিনিস আছে, আমাদের বের করতে হবে, আর সঙ্গে সঙ্গে মাথায় সন্দেহ এলো না, সন্দেহের উদ্রেক হলো না, সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিলাম। দেখুন, মূল প্রশ্ন হচ্ছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে। মধুজা সেন রায়ের কাছে আমি আসতে চাইবো। এই সিবিআই 90 দিনে চার্জশিট দেয় না। এই সিবিআই যেখানে রক্তমাখা গ্লাভস থেকে শুরু করে রক্তের ছাপ থেকে শুরু করে ছুরিতে রক্তের দাগ থাকা সত্ত্বেও সেই ওটিকে তদন্তের আওতার মধ্যে সিবিআই আনে না বলে অভিযোগ, পরিবার পর্যন্ত সিবিআইয়ের ওপর অনাস্থা প্রকাশ করে। আমি বলছি এই সিবিআইয়ের ওপরই দায়িত্ব সুবিচার পাইয়ে দেওয়ার। মধুজা, না, আমার কথা হচ্ছে যে সিবিআই এর ওপরে সুবিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব যেমন আছে, এটাও ঠিক কথা, তেমনি আমরা যখন সিবিআই এর তদন্ত শুরু হয়েছিল তখনই বলেছিলাম যে সিবিআই এর ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না আমাদের রাজ্যের বিভিন্ন তদন্তের ক্ষেত্রে, ফলে নজর থাকবে। আমরা দেখলাম যে সত্যি আবারও আশঙ্কা সত্যি প্রমাণিত হলো, সিবিআই আবার মমতা ব্যানার্জিকে কি করে অক্সিজেন দেওয়া যায় তার জন্য যাবতীয় কাজে নেমে পড়লো। আমরা দেখলাম খুব পরিষ্কার করে আজকে যে সিএফএসএল এর রিপোর্টে এসছে অর্থোপেডিক ওটির কথা এসছে। তো খুব ভালো করে যদি আমরা একটু পুরনো আলোচনাগুলোতে ফিরি তাহলে আমরা দেখব যে ডাক্তারবাবুরা সেই সময়টাতে এই টিভিতে বসেই, এই চ্যানেলে বসেই আলোচনা হয়েছে বিভিন্ন সময়, যে ডাক্তারবাবুরা ওই এর সঙ্গে যুক্ত, হসপিটালের সাথে যুক্ত, ওই হসপিটালের ভেতরের নকশা যারা জানেন, বিভিন্ন সময় আমাদের এই আলোচনাগুলোতে উঠে এসেছিল একটা লিফটের কথা, যে লিফটটা বন্ধ থাকতো, সেই লিফটটা সেই দিন কেন চলেছিল না চলেছিল এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। ওই লিফটে করে কোথায় যাওয়া যায় এই প্রশ্নগুলো বারবার উঠে এসছে। ফলে আমার কথা হচ্ছে খুব পরিষ্কার করে দুটো, সিএফএসএল এর রিপোর্ট আসার আগে সিবিআই এই যে বন্ধ ঘর সেটা তদন্ত করেনি, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করেনি, মমতা ব্যানার্জিকে অক্সিজেন দিতে হবে বলে। আমি একটা কথা বলি যে দেখুন, সিবিআই এর মুখপাত্র আমি নয়, সিবিআই এর প্রতি কোনো দায়বদ্ধতা আমার বা আমার দলেরও নেই, কিন্তু সরকারের আছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি সিবিআই এর তদন্তে কিছু গাফিলতি আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এই যে আমার বোন এত সুন্দর করে বললো যে সিবিআই মমতাকে অক্সিজেন দেওয়ার কথা, সুপ্রিম কোর্টে গিয়ে এটা বিকাশবাবু বলছেন না কেন? সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে, সেখানে সুপ্রিম কোর্ট এখন আপনার দলের নেতা, শুনুন না, আপনার দলের নেতা বিশ্বজিৎ সরকার আজকে সিজিওতে গিয়েছেন সিবিআই এর বিরুদ্ধে প্রশ্ন তুলে, সম্ভবত নতুন বছরের শুরুতে কোর্টে পর্যন্ত যেতে চলেছে, সেটিংয়ের অভিযোগ তুলছেন। আমরা আমাদের যে কাজ করব সেটা বিশ্বজিৎ নিশ্চিতভাবে সরকার করব। আমার দলের আপনারা কর্মী, আছেন কেন বলুন তো দলের তাহলে? নেতা, এটাকে আমি মানি না, কিন্তু আমি আপনাকে বলছি, আমিও তো দাঁড়িয়ে বলছি যে এখানে যে আমারও সন্দেহ আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে তো মামলাটা চলছে, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট কেন এখনো বলছে না সিবিআই কে আঙুল তুলছে না? আমি বলছি যখন, তখন সিবিআই সুপ্রিম কোর্ট বলছে না কেন, এটা জানতে চাই। আমরা বলতে চাই বিকাশ বাবুরা তিনি কেন এই কথাগুলো দেবনারায়ণ সরকার বলবেন যে কলকাতা পুলিশই তাহলে ভালো ছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবনারায়ণ সরকার দিনের পর দিন বলে গেছে বড় মাথা যুক্ত সেই সিবিআই কি করে কলকাতা পুলিশের রিপোর্টকে মান্যতা দিল, এই প্রশ্নটা আগে করুন, তারপর আমি দুজনকে আর অ্যালাউ করব না। দেবনারায়ণ সরকার সর্বশেষ, না 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 প্লিজ না, আমি মধুজা এবং সজল ঘোষ দুজনকে বলছি, দেবনারায়ণ সরকার, না 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 দেবনারায়ণ সরকার, প্লিজ পোস্টমর্টেমটা যদি দ্বিতীয়বার না প্লিজ হয়, সজল দা প্লিজ, না 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 দেবনারায়ণ সরকার, উপায় কি আছে? দেবনারায়ণ না 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 প্লিজ, মধুজা, নো 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 নো, মধুজার এই গুজবটা ছড়াও এবং বাকশক্তিকে রঞ্জিত করো, এই গুজব ছড়াও সিবিআইয়ের সঙ্গে একেবারে এটা দিয়ে শূন্যের বেশি বাড়বে না, এটা শূন্যের বেশি বাড়বে না, তৃণমূলকে বলে এটা আরো কমবে। দেখুন, রাজনৈতিক চাপানুতো, রাজনৈতিক আদা ছোড়াছড়ি থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই পরিবারটার কথা একবার ভাবুন, যে পরিবারটা তাকিয়ে রয়েছে সর্বোচ্চ আদালতের দিকে, যে পরিবারটা তাকিয়ে রয়েছে সিবিআই এর দিকে, কারণ এই পরিবার বিশ্বাস করে যে সুবিচার তাদের যদি কেউ দিতে পারে সেটা হচ্ছে আদালত। এখন সিবিআই কোন পথে তাদের সুবিচার কত দ্রুত সুনিশ্চিত করবে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের চোখ থাকুক এবিপি।